আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ, পর্ব সংখ্যা ৩৬। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। মেয়েটি হাঁপাতে হাঁপাতে রাস্তায় টলে ওঠে। মনে হয় এখনই লুটিয়ে পড়বে পিচঢালা পথে। উপস্থিত সবাই লজ্জায় বা সংকোচে চোখ নামিয়ে নিলেও নাজিমের দৃষ্টি স্থির থাকে মেয়েটির ওপর। সে এক মুহূর্ত দেরি না করে ঝড় বেগে ছুটে গিয়ে নিজে গায়ে চাদরটা খুলে মেয়েটির শরীরে জড়িয়ে দেয়। তার কণ্ঠে এখন আকাশ ভাঙা আর্তনাদ। পুষ্প, কি হয়েছে তোমার? এই পুষ্প। পুষ্প, এই মেয়েটির নাম পুষ্প। নাজিম চাচার এককালে হৃদয়স্পন্দন। তাদের গ্রামের স্কুলের হেডমাস্টারের মেয়ে। সময়ের স্রোতে সম্পর্কটা মলিন হলেও নাজিমের বুকের ভিতরে গভীরে পুষ্পর জন্য ভালোবাসা আজও অমলিন, ঠিক আগের মতোই তীব্র। তাদের বিচ্ছেদ হয়েছে ৩ বছর হলো। ঢলে পড়ে যাওয়া পুষ্পকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নাজিম। ভয় আর উৎকণ্ঠের গলাস্বর কেঁপে ওঠে তার। বসে থাকা অবস্থাতেই চিৎকার করে ওঠে সে। কি হয়েছে তোর সাথে? ও পুষ্প, বল, কে করেছে এমন? পুষ্প, পুষ্পরে কতকা পাখি আমার, বল আমারে, বল না, কি হয়েছে তোর? তৌসির গাড়ি থেকে পানির বোতল নিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। তাদের সামনে বসে পড়ে, ধমকের সুরে বলে, ভাইসোদের নাতি, আগে পানি খাওয়া হয়, হাঁপাইতাছে, একটু সময় দে। নাজিম পুষ্পের গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে দিতে দিতে বলে, দাঁড়া, ও বলুক। পুষ্প এতক্ষণ পর মুখ খোলে। কাঁপা কাঁপা হাতে নাজিমের পাঞ্জাবির গলা খামচে ধরে সে হু হু করে কেঁদে ওঠে। নাজিম ভাই, আমাকে বাঁচাও নাজিম ভাই। আমি আজ আসরের পর স্কুল থেকে প্রাইভেট পড়িয়ে আসছিলাম 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 কান্নায় কথা আটকে যায় পুষ্পের। বলতে পারে না কি বলতে চায়। তাকে এমন ভেঙে পড়তে দেখে নাজিম পরম মমতায় তার গালে হাত রাখে, আশ্বাস দিয়ে বলে, হেই, বল না কি হইছে, আমাকে বল। পুষ্প ডুকরে কেঁদে ওঠে এবার। চোখ বুজে থরথর করে কাঁপতে কাঁপতে একটা ভয়ানক সত্য উচ্চারণ করে, আমাকে ৩ জন গ্রামের ওই পোড়া বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের মুখ দেখিনি, তারা মুখে ঢেকে এসেছিল। আমাকে শেষ করে দিয়েছে নাজিম ভাই। আমি না কষ্টে পালিয়ে এসেছি, আমাকে বাঁচাও। কথাটা শুনে নাজিমের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। সবাই স্তব্ধ হয়ে যায় এ কথা শুনে। কলিজায় ঘা লাগলে যেমন তীব্র জ্বলে, ঠিক তেমন এক যন্ত্রণায় নীল হয়ে যায় নাজিম। পুষ্পের এই আর্তনাদ তার পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। নাজিম কাল বিলম্ব না করে পুষ্পকে পাচা কোলে করে তুলে নেয়। উঠে দাঁড়াতে দাঁড়াতে চল শক্ত করে বলে, কাঁদিস না রে পুষ্প, ওদের সব কয়টারে আমি খুঁজে বের করে পিস পিস করবো, তুই কাঁদিস না ফুল। পুষ্প ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, আমার কি হবে? আমি তখন নষ্ট হয়ে গিয়েছি। আমাকে তো সবাই কলঙ্কি বলবে, ধর্ষিতা বলবে। নাজিমের চোখে আগুন, অথচ কণ্ঠে অদ্ভুত দীর্ঘতা। তোকে ওরা স্পর্শ করেছে, কেউ জানবো না, ওদের বিচার আমি করব। আমার আদালতে আমি একান্তই। আর এই মুহূর্তে আমি তোকে বিয়া করবো। বউ হবি তুই আমার? বল না, বউ হবি? বিয়ে করবো আমি তোকে, এক্ষুনি করবো। কথাটা বলি নাজিম মিনাজের দিকে তাকায়। মিনাজ, গাড়ি টান সোজা কাজী অফিসের দিকে। এটা বলে মর্মাহত নিথর পুষ্পকে গাড়ির সিটে হেলান দিয়ে বসিয়ে দেয় নাজিম। তৌসির নাজিমের পাঞ্জাবের কলার পেছন থেকে টেনে ধরে, তাকে একটু দূরে নিয়ে যায় আর ফিসফিস করে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোর ছোট চাচা? তুই একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবি বলছিস? 3 বেটা যাকে হাতিয়েছে, ওকে তুই। তৌসির কথা শেষ হতে দেয় না নাজিম, তার আগে জোর শ্বাস নিয়ে কড়া গলায় বলে ওঠে, ওকে আমি ভালোবাসি। এবার যদি 100 পুরুষও হাতানো হয়, তারপরে আমি ওরে বিয়া করবো, কাজী অফিস চল। তারপর সবার দিকে তাকিয়ে হুমকি দেয় এক প্রকার, কেউ যেন জানতে না পারে ও দর্শিতা। আম্মা যেন জানতে না পারে। সবাইকে বল, পছন্দ হয়েছে, বিয়ে করেছি। চল তাড়াতাড়ি, আগে কাজী অফিস, তারপর হাসপাতালে। কারো কোনো কথার তোয়াক্কা না করে নাজিম গাড়িতে উঠে পুষ্পর পাশে বসে। তৌসি আর কি বলবে, যার জীবন তার ইচ্ছে। আর পুষ্প তো নিজের যে কলঙ্কিত হয়নি, তাহলে পুষ্প কেন নাপাক হবে? পুষ্প তো পবিত্র আছে। দীর্ঘশ্বাস ছেড়ে ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে পড়ে তৌসির। তার পাশে ঘেঁষে বসে আছে রুদ্র। গাড়ির ভেতরে পুষ্পকে নিজের বুকে শক্ত করে টেনে ধরে নাজিম। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পানি বোতলটা এগিয়ে দেয়। দুকুলি পানি খেয়ে পুষ্পর প্রাণটা একটু স্থির হয়। সে স্থির চোখে নাজিমের বুক থেকে মাথা তুলে তাকায়। এই মানুষটাকে সে কত খারাপ ভাবত, অথচ এই
খারাপ মানুষটা আজ থেকে নষ্ট জেনে বুঝে তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। পুষ্প নাজিমকে অস্পষ্ট স্বরে বলে, আমার মতো ধর্ষিতা নারীকে কেন বিয়ে করেছেন? আমি তো এখন কলঙ্কিত। নাজিম পুষ্পের কপালে আলতো করে চুমু খেয়ে তাকে বুকের সাথে আবারও মিশিয়ে নিয়ে বলে, প্রিয়তমা কখনো কলঙ্কিত হয় না। নাজিমের বুকের ভেতর এখন তুমুল ঝড় চলছে, যা সে কাউকে বোঝাতে পারছে না। হঠাৎ দাঁত চেপে তৌসিরের উদ্দেশ্য করে বলে ওঠে, তৌসির, আগামীকাল যেন ওই জানোয়ারগুলো তোর নরক খাদকের খাবার হয়। তপ্ত শ্বাস ছেড়ে তৌসির উত্তর দেয়, হয়ে যাবে, চিন্তা করিও না, চলো আগে কাজে অফিস। এখানে পুষ্পর কোনো দোষই নেই, পুষ্পই রয়েছে। তাই এই বিয়েতে আমি নিজে তোমার উকিল বাপ হব। এখন থেকে পুষ্প আমার মাইয়া। তৌসির কথা শুনে গাড়িতে থাকা সবার মুখে মেঘ কেটে যায়। সবাই ভেবেছিল তৌসির হয়তো এই বিয়েতে রাজি নয়, কিন্তু তার এই সমর্থন সবার কাছে এক পয়সা বৃষ্টির মতো স্বস্তির নিঃশ্বাস আসে। বিয়ে পড়িয়ে শিখদের বাড়িতে নিয়ে ফিরেছে এখন। হুটহাট বিয়ে পড়িয়ে শিখদের বাড়ি ছেলে বউ নিয়ে ফিরেছে, এমন খবর সচরাচর দেখা যায় না। যেখানে ঝড় নেমে আসার কথা, সেখানে উল্টো সবার মুখে স্বস্তির হাসি। সবার মুখে মুখে এখন একটাই বলে ফিরছে, আলহামদুলিল্লাহ। কারণটা অবশ্য পরিষ্কার, এই ছেলেকে বিয়ের পিঁড়িতে বসানো যে প্রায় অসাধ্য সাধন ছিল, তার উপর এভাবে ঘরোয়া বিয়েতে বেঁচে গেল বিশাল অঙ্কের খরচ। বাড়ির সবার মনটায় ভাবটা এমন, যাক যেভাবে হোক অবশেষে বিয়েটা তো হলো। তবে উস্কুক মুখে পরিবেশে আড়ালে তো চাপা পড়ে আছে এক অজানা গল্প। পুষ্পের উপর দিয়ে গত কয়েক ঘন্টায় কী ঝড় বয়ে গেছে, তাই বাড়ি কেউ জানে না। কাজী অফিস থেকে ফেরার পথে কাজের বাড়িতেই তাকে ফ্রেশ করানো হয়েছে, গায়ে জড়ানো হয়েছে কাজের মেয়ের কাপড়। শিখদের বাড়ির মানুষ জানল ছেলে পছন্দ করা বউ এই পুষ্প। পুষ্প কোনো কথা বলে না, কোনো প্রতিবাদও করে না। পাথরের মূর্তির মতো সে কেবল নিঃশব্দে সব কিছু গিলে নিচ্ছে। তার বলার মতো শব্দভাণ্ডার যেন ফুরিয়ে গেছে। আপাতত তাকে আলাদা একটি ঘরে বিশ্রামে রাখা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে ছোটোখাটো আয়োজনের মাধ্যমে সবার সামনে তাকে বরণ করে নেওয়া হবে। ওদিকে পুষ্প বাবাকেও খবরটা পৌঁছে দেওয়া হয়েছে। মেয়ে নিখোঁজ হওয়ার, যিনি কিনা একটু আগেও পুলিশ স্টেশনে অস্থির হয়ে ঘুরছিলেন। বিয়ের খবর শুনে তিনি আকাশ থেকে পড়লেন না, বরং অদ্ভুত এক প্রশান্তি অনুভব করলেন। রাগে ফেটে পড়ার বদলে তিনি উল্টো খুশি হলেন। বিবিজানকে জানালেন কাল সকালে তারা মেয়ে জামাইকে দেখতে আসবেন। বিবিজান ফোনটা রেখে গভীর ভাবনায় ডুবে যান। দীর্ঘ অভিজ্ঞতায় তিনি এমনটা আগে দেখেননি। মেয়ে পালিয়ে বিয়ে করেছে শুনে কোনো বাবা এমন নির্লিপ্ত, এমনকি খুশি হয় নজির কি আছে। কোনো উত্তেজনা নেই, কোনো রাগ নেই। ভদ্রলোকের এমন আচরণ বিবিজনকে ভাবাচ্ছেন। তিনি ভাবতে বাধ্য হচ্ছেন, এই সহজে সমীকরণের পেছনে কোনো জটিল অঙ্ক নেই তো। দোতলা করিডোরে ছায়ের মতো দাঁড়িয়ে আছে নাজহা। নিচে নামেনি সে, করিডোরে দাঁড়িয়ে সব দেখছে। এই বাড়িতে হঠাৎ পুষ্পকে দেখে বিস্ময় তার চোখজোড়া বড় হয়ে যায়। পুষ্প এখানে কেন? পুষ্পর উপস্থিতি মুহূর্তের জন্য নাজার হৃদয় তোলপাড় তোলে। একই সাথে শান্তি আবার একই সাথে অশান্তি অনুভব করে নাজহা। তবে সব দোনাটানা চাপিয়ে শেষমেশে তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে স্বস্তির হাসি। নিজের অজান্তে বিড়বিড় করে ওঠে সে, তাহলে কি আমি মুক্ত? সাথের এই অদৃশ্য শিকল থেকে আমি কি ছাড়া পেলাম? এখন কি আমি নিজের মতো করে সংসার করতে পারবো? গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে নাজা নিজেকে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, এখন আমি মুক্ত। অনেকক্ষণ পর তৌসির সব কিছু শেষে ঘরে ফিরেছে। ঘরে প্রবেশ করে দেখে নাজা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজা পিছনে গিয়ে দাঁড়ায়। নাজা মুখ ফুলিয়ে বসে আছে। এবার কেন মুখ ফুলাচ্ছে এ নারী তা তৌসির জানে না। এত কিছু হয়ে গেল, তারপর নাজা নিচেও নামেনি। তৌসিরের নজর আটকে যায় নাজার উপর। আজ তার কৌতুরি শাড়ি পরেছে, একটা কালো জর্জেট শাড়ি। শাড়িটা বেশ খোলামেলা অবস্থায় পরা। নাজার ধবধবে ফর্সা পেট স্পষ্ট, চোখ ধরা দিচ্ছে। কপালে ছোট্ট একটা কালো টিপ দেওয়া। তার কাছে সবুজ আভাওয়ালা নয়নজোড়া অরণ্য রহস্যে মোড়া। চোখের নিচে চিকন করে কাজল আঁকা। 2 হাত ভর্তি কালো আর সাদা রেশমি চুড়ি। নাজাকে এভাবে সাজিয়ে দিয়েছেন বিবিজান, আর এই কারণেই সে মুখ ভার করে বসে আছে।
তার মধ্যে তৌসির দেরি করে ঘরে ফিরেছে। আজ কথা দিয়েছিল তাড়াতাড়ি ফিরবে, কিন্তু এতে নাজার রাগ করেনি। তার মন বিষাদে ছুঁয়ে আছে। এটা নিয়ে বিবিচান কেন তাকে কয়দিন পর পর এমন সং সাজান? কি জন্য সাজান? কেন তিনি এমন করেন নাজা বোঝে না। উল্টো প্রশ্ন করার সাধ্য নেই, করলেও নকশিদের মতো বকাবকি করতে থাকেন। তৌসির নাজাকে খুঁটিয়ে বিমোহিত দৃষ্টিতে বারবার দেখতে থাকে। ভেতরটা ধরফর করছে। আজ নিজেকে দমিয়ে রাখার বোধহয় বেশ কষ্টদায়ক হয়ে যাবে। তৌসির ধীরে ধীরে ঝুঁকে নাজার দুই বাহুতে হাত রাখবে বলে উদ্যোগ হয়, কিন্তু তা আর হয় না। নাজা বসা থেকে হুট করে দাঁড়িয়ে যায় আর বলে ওঠে, হাত শরীরে লাগালে হাত কেটে ফেলবো কিন্তু। এমন হুমকি দিয়ে নাজা আলমারি দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। তৌসির এখনো বুঝতে পারল না ঠিক কী জন্য নাজা রেগে আছে। কে তাকে সাজিয়ে দিল তৌসির ভালোই জানা আছে। নাজা নিজে এমন সুন্দর করে সাজার পাত্রী নয়। তৌসির নাজাকে আটকাতে চট করে তার শাড়ির আঁচল টেনে ধরে ফিসফিস করে ওঠে, ফ্যাত ফ্যাত করিস না, শরীরটা বড্ড ক্লান্ত, আয় না একটু বুকে আয়, এমন করতেছস কেন সৌর নাতি। এটা বলতে বলতে তৌসির নাজার শাড়ির আঁচল হাতে মুঠো নিয়ে গুটিয়ে নাজার একদম নিকটে গিয়ে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে বলে, কি হইছে? কি এত সুন্দর করে সাজাইয়া দিছে? কি আমার মারবার লাইগা এত বাড়ছে যে তোরে সাজাইয়া অস্ত্র বানাইয়া আমার সামনে দিছে? এটা বলে তৌসির নাজার চিকন কোমরের দুদিকে নিজের হাত শক্ত করে রাখিয়ে নাজা চিল্লে ওঠে, আর কে দেবে শুনি? আপনার যে প্রথম বউ আছে না, যাকে আপনি সাঙ্গা করেছেন, সে সাজিয়ে দিয়েছে। আমাকে যখন মনে ধরে তখন আপনার বিবিজান শাড়ি পরায়, তাও এত অশ্লীলভাবে পরায় যে যেন সব কিছু দেখা যায়। নিজে দেখে নিজেই তাকানো সম্ভব হয় না। উনি কেন এমন করেন? আমি থাকবো না আপনার সংসারে। আমি চলে যাব ওনার যন্ত্রণায়। তৌসির নাজের অভিযোগগুলো শুনে কিছু বলে না। বলার তো পরিস্থিতি এখন তার নেই। তার যে ভারী নেশা লেগেছে, তার নাজার নেশা লেগেছে অন্তরে। তৌসির নাজাকে নিজের দিকে ঘুরিয়ে ধীরলয়ে নাজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। নাজার পেটের উপর থেকে শাড়ির অংশটা সরিয়ে নাজার উন্মুক্ত উদরে নিজের ঠোঁট মুখ চেপে ধরে জোরে জোরে শ্বাস ছাড়ে। তারপর উম্মাদের মতো একের পর এক চুম্বু খেতে থাকে। নাজা চোখ বুজে দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে, হাঁটু পর্যন্ত কাঁপছে। তৌসির এই উন্মাদনায় পায়ের তালু ঘেমে যাচ্ছে, স্নায়ু টান টান হয়ে আসছে। তৌসির নাজার কোমরে শক্ত করে হাত রেখে তার উদরে নাক মুখ ঘষতে ঘষতে বলে, কই তরি, তুই এমনভাবে প্রতিদিন শাড়ি পরিস, আমি একবেলা ভাত কম খাইয়া তোর পেটে চুমু খাইয়া নিজের পেট ভরাইয়া নিমু। এটা বলে আবারও তৌসির পাগলামিতে ডুবে যায়। নাচে এবার আর সহ্য করতে পারে না। ধৈর্যচ্যুত হয়ে কড়া গলায় দাঁত পিষে উচ্চারণ করে, আমার রাগ আরও তীব্র হওয়ার আগে আমার থেকে সরে যান ভালোই ভালোই। তৌসির কি এসব শোনার পাত্র? না, সে তো এইসব শোনার বান্দা নয়। তৌসির উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে নাজার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। চিলের মতো টান মেরে নাজার পাতলা শরীরটা নিচে বাহুডোরে বন্দি করে নিয়ে বিছানার দিকে হাঁটতে হাঁটতে বলে, রাগ করিস না সৌর মাইয়া, আইস রাইতে তোর লগে মনে হয় কিছু একটা হইয়ে যাইব আমার। নাজা এসবের জন্য অন্তত আজ প্রস্তুত নয়, তাই চটফট করতে করতে বলে, ছাড়ুন তৌসির, আজ মন চাচ্ছে না এসব। তৌসির নাজাকে বিছানায় বসিয়ে দিয়ে ধীরে ধীরে তার পায়ের কাছে বসে। তার ডান পায়ের পাতা হাতের তালুতে নিয়ে তার পায়ের পাতায় চুমো খায়। নাজা দুই হাতে বিছানায় চাদর খামচে ধরে বলে, তৌসির কি করছেন, পা থেকে সরুন। তৌসির নাজার কথা মানে না। সে ধীরে ধীরে বিছানায় উঠে বসে। নাজার ব্লাউজের ফিতাটা খুলে দিতে দিতে ফিসফিসিয়ে বলে ওঠে, খুলে নেই কই তোর সব। তৌসিরের ঠান্ডা আঙ্গুলের ছোঁয়ায় নাজার অনাবৃত পিঠ ছুঁয়ে যায়। ব্লাউজ কাটিংয়ের ফাঁকে নাজার ছটফটিয়ে বলে, হ্যাঁ সরান না, কেমন করছে শরীর, ঝিনঝিন করছে, কাঁপছে। তৌসির নাজার পরিধানের বাঁধনগুলো একে একে খুলে দিতে শুরু করে। তৌসির হাত দুটো ধীরলয় উঠে আসে। ওর আঙ্গুলের ডগা যখনই নাজার পিঠের এক একটা ফিতায় স্পর্শ করে, অমনি এক বিদ্যুৎ চমকের মতো শিহরণ খেলে যায় নাজার মেরুদণ্ড জুড়ে। নাজা কাঁপছে, থরথর করে কাঁপছে ওর চোখের পাতা, কাঁপছে হাতের আঙ্গুলগুলো। সে চাইলেও এই কাঁপুনি থামাতে পারছে না। তৌসির খুব আলতো করে পৃথিবীর সব থেকে দামি কোনো কাজের জিনিস ছুঁয়ে আছে ঠিক সেভাবেই ফিতের বাঁধনটা ধরে। একটা টান, বাঁধনটা আলগা হয়ে যায়। ফিতেটা খুলে যাওয়ার সাথে সাথেই
তৌসিরের তপ্ত আঙুলের নাজার পিঠের মসৃণ ত্বক ছুঁয়ে দেয়। সেই ছোঁয়ায় নাজার শরীরে কাঁপুনি আরও বেড়ে যায়। ওর মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তৌসির আঙুলগুলো পিঠের উপর দিয়ে খুব ধীরে ধীরে চলাফেরা করছে, আর প্রতিটি স্পর্শ নাজার বুকের ভিতর তোলপাড় করে যাচ্ছে। সে শক্ত করে নিজের ঠোঁট কামড়ে ধরে, চোখ দুটো বুজে ফেলে আবেশে। তৌসিরের স্পর্শ কোনো তাড়া নেই, আছে শুধু এক গভীর সম্মোহন, যা নাজাকে এই মুহূর্তে কাছে পুরোপুরি অবশ করে দিচ্ছে। নাজার এমন কাঁপনে দেখে ধমকে ওঠে তৌসির। সাগুর মাইয়া, এমনি কাঁপতাছ কেন? এটা বলেই তৌসির নাজার বক্ষবন্ধনীর বাঁধন ফসকে দেয়। তৌসির নাজার নির্ভরণ শুভ্র কোমর 2 হাত শক্ত করে রেখে নিজের ঠোঁট মুখ চেপে ধরে নাজার রক্তভয় শুভ্র অনাবৃত পিঠে। নাজ এবার নিজেকে ধরে রাখতে পারে না, এমন স্পর্শে দম বন্ধ হয়ে আসছে তার। নাজার ভেতর তরতর করে কেঁপে ওঠে, চিৎকার করে বলে, তৌসির আর না, অনেক হয়েছে। এই শুনে তৌসির স্তব্ধ খেয়ে যায়। এমে কি বলে, এখনো কিছু করতে পারল না, আর বলে আর না। তৌসির তিক্ত সুরে বলে, দূর সিনাল, শুইলাম দৌড়লাম, কিছুই করলাম না, তুই শেষ মারাস কি তা? এটা বলে তৌসির তাকে বালিশে শুইয়ে দিয়ে তার দিকে ঝুঁকতে ঝুঁকতে বলে, চল, এসব ঘুমাউয়ার বাগাচাদের কথা বাদ দে, শাড়ির পিনটা কোথায় খুলি। এটা বলে তৌসির পুরোটা বিছানা উঠে নাজার উপরে ঝুঁকে যায়। নাজার হাত পা একটু একটু করে কাঁপতে শুরু করেছে। নাজার কাঁপা হাতটা বিছানায় চাদর খামচে ধরে চোখ বুজে মিনমিন করে বলে, পিন নেই তো। এ শুনে তৌসির মহাখুশি হয়। ও মুচকি এসে বলে, যাক, ঘুমাইও হ্যান ত্যান খুলতে হইব না, একটানে শাড়ি হাতে আনতে পারমু। আশায় থাকা পাখিরা, এই পর্যন্তই ছিল। বাসরটা এই পর্বে হলো না, ইনশাল্লাহ নেক্সট পর্বে হবে। লেখিকা আপু বলেছে নেক্সট পর্বে দিবে বাসর। তোমরাও আশায় থাকো, আমিও আশায় আছি। আর ভাই, আমি প্রতিনিয়ত ভয়েস দেওয়ার সময় আতঙ্কে থাকি, কোন সময় আমার আম্মু আমার রুমে চলে আসে আর তৌসির এই মধুর বাণী আমার মুখে শুই না জুতা পিটা করে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও।